হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আমরা যে কন্টিনিউ করছিলাম আরআরবি এনটিপিসি সিবিটি 1 2025-এ যে মোটামুটি হয়ে যাওয়া যে 47টা শিফটের যে এক্সামের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিলো তার আমরা পার্ট 3 ভিডিও করবো আজকে। আগের দুটো ভিডিওতে প্রথম দিন আমরা করেছিলাম 25টা, পরের দিন করেছিলাম 40টা মতো কোশ্চেন্স। তো আজকের আমরা শুরু করছি 66 থেকে, ঠিক আছে? এবং যেখানে আমরা মোটামুটি অলরেডি চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে টোটাল 100 কমপ্লিট করা, মানে এটাতে আমরা মোটামুটি ওই 35টার মতো কমপ্লিট করবো, করলে 100 হবে। তার পড়ে থাকবে আর 140 বা 135 এরকম সামথিং 130-র কাছাকাছি, এবং যেটা আমরা চেষ্টা করবো আরও 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা। তার মানে টোটাল আমাদের এইটা 6টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট হবে। এরপরে আমরা এবং তার সাথে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব যে কম্পিউটারের বিভিন্ন কোশ্চেন্সগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো এসছে, তবে সেগুলো বাংলায় ট্রান্সলেট করা একটুখানি কষ্টসাধ্য, মানে সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করবো না, আমি যে বাংলা ব্যাখ্যা দিয়ে দেবো। আর কোশ্চেন্সগুলো মার্ক করা থাকবে এরকম, যেরকম এই মার্ক করা প্লাস ডেট ওয়াইজ এক্সাম, তারপরে কত ক্যান্ডিডেট রাইট করেছে, রং করেছে, এবং আরআরবি বোর্ডের দেওয়া অ্যান্সারগুলো এরকম যেরকম মার্ক করা সেরকমই তোমরা পেয়ে যাবে। জাস্ট সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, এবং চেষ্টা করো 1.5x বা 2x ভিডিওর মাধ্যমে এগুলো কমপ্লিট করা, কারণ এগুলো জাস্ট একটা যেটা বুস্ট, তোমাদের প্রিপারেশনে একটা যেটা বুস্ট দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো। আর উদ্দেশ্য একটাই, যাতে তোমরা এই জিনিসটা, মানে এই আরআরবি রেলের যে এখন এক্সামের ট্রেন্ড চলছে, বিশেষ করে এনটিপিসিতে যেহেতু মানে 40টা মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিকে থাকবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা অনেকটা বেশি, এছাড়া কম্পিউটার রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি রয়েছে, আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে। আশা করছি তোমরা সাবজেক্টগুলো পড়ছো কন্টিনিউ, এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ছো। লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ পড়তে থাকো, জানুয়ারি থেকে জুন বা জানুয়ারি বা যে ডিসেম্বর থেকে জুন, এরকম যদি পড়তে থাকো কন্টিনিউ, মানে তোমাদের কাছে আশা করি সেগুলো সব পিডিএফ আছে, যে যেখান থেকেই পড়ো না কেন। আর টপিক ওয়াইজও পড়ো, প্লাস কনসেপ্ট প্লাস মান্থলি পড়ো, এক্সারসাইজ করো, ম্যাথ রিজনিং এক্সারসাইজ করো, জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এবং জাস্ট যে ঠিক মোমেন্টগুলোকে ফিল করো। এই যে প্রিপারেশনে এই যে হার্ড টাইমগুলো তোমাদের আলটিমেট লাইফের একটা করে স্ট্যান্ড, একটা করে প্ল্যাটফর্ম তৈরি করবে। সুতরাং এই টাইমগুলোকে অনেস্ট থাকো এবং পড়তে থাকো, এবং যে ঠিক সততার সাথে জিনিসগুলোকে ক্যারি করো। বেশি চালাকি করার চেষ্টা করো না, বরং যদি নিজের উপর চালাকি করো, আলটিমেট যেটি ভোগ করতে হবে তোমাকে নিজেই, মানে সেটার যে ঠিক রেজাল্ট, সে চালাকির ফল তো কখনো ভালো হয় না। সুতরাং তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে। ইন মার্চ 2025, নীতি আয়োগ রিলিজড দ্য ফিউচার ফ্রন্ট কোয়ার্টারলি ফ্রন্টিয়ার টেক ইনসাইট রিপোর্ট। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য রিপোর্ট? তাহলে বলছে যে মার্চে 2025-এ নীতি আয়োগ দ্বারা প্রকাশ করা ফিউচার ফ্রন্ট কোয়ার্টারলি ফ্রন্টিয়ার টেক ইনসাইট রিপোর্ট, যার মুখ্য উদ্দেশ্য কী ছিল? তার মুখ্য উদ্দেশ্য হলো যে এভালুয়েটিং অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি। এই কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি, যেটা অ্যাকচুয়ালি এটা আবার যদি বলো, এটা কিন্তু কোয়ান্টাম টেকনোলজি আবার ফিফথ জেনারেশন মানে কম্পিউটারের মধ্যে পড়ে যায়। যে যদি বলে যে ফিফথ জেনারেশন কম্পিউটারের, এর মধ্যে কিন্তু এটা পড়ে যাচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার, ফিফথ জেন কম্পিউটারের মধ্যে পড়ে। তো এখন তো ফিফথ জেন কম্পিউটারের যে আস্তে আস্তে প্রচলন চলে আসছে, এই এআইটিআই যাবতীয় যা, এই কোয়ান্টাম কম্পিউটিং এগুলো এর মধ্যে পড়ে। আমরা এখন বর্তমানে যেটা ইউজ করছি সেটা আমরা 4th জেন ইউজ করছি অ্যাট প্রেজেন্ট আমরা আমাদের যে পার্সোনাল যে কম্পিউটার থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ যা বল, যাবতীয় যা বলো, অ্যাট প্রেজেন্ট আমরা 4th জেনারেশন ইউজ করছি, ঠিক আছে? 4th জেনারেশন কম্পিউটার ইউজ করছি। ওকে, যাই হোক, মোটামুটি এখান থেকে তাহলে যদি কোশ্চেন যদি বার করতে হয়, যেমন ধরো যে ঠিক আছে, নীতি আয়োগ এস্টাবলিশ হয়েছিল কবে? 2014-তে। এখন বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যানকে, এর চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রী হয়ে থাকে। আগে যেমন ওই পঞ্চবার্ষিক পরিক্রমা ছিল পিএম, তাহলে নীতি আয়োগের চেয়ারম্যানকে চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। ওকে, আর এরপরে যেটা হচ্ছে কি, নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান যিনি হন, তো যদি আমি এই সাইডে লিখি ডেপুটি চেয়ারম্যান অব নীতি আয়োগ কে হয়ে থাকেন, মানে কে হন, ইনি বর্তমানে রয়েছে যথাক্রমে সুমন কুমার বেরি, আর সিইও বলে একজন থাকে, সুমন কুমার বেরি, কুমারের এ লিখবো না, আর জাস্ট বেরি। ওকে, অ্যান্ড দেন চলে আসছে সিইও। যদি বলে সিইও আর দ্য এর সিইও কে হয়ে থাকে বিভিআর সুব্রমণিয়াম, ইনি হলেন এর সিইও সুব্রমণিয়াম। আমি জাস্ট লিখলাম, আর মোটামুটি এটা এই পর্যন্ত। এবং
এর হচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো এর মেম্বার হয়ে থাকে, আলাদা যে গভর্নিং বডি হয়ে থাকে তার মেম্বার হয়ে থাকে, ঠিক আছে। এবং কিছু পার্মানেন্ট মেম্বার থাকে, আবার কিছু উম, ইয়ে অস্থায়ী মেম্বার থাকে। নীতি আয়োগ অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল 2014-তে। এটা ওই রিপ্লেস করেছিল কাকে? এটা অ্যাকচুয়ালি পঞ্চবার্ষিক পরিকল্পনাকে যে ঠিক রিপ্লেস করেছিল। যাই হোক, মোটামুটি আমরা কোশ্চেনটা দেখলাম। এরপরে যেটা দেখবো এখান থেকে সেটা হচ্ছে এইটা, যে এটা এই কোশ্চেনটা এসেছিল কবে? কোশ্চেনটা এসেছিল 9 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল। আর কতজন রাইট করেছে 39.30, আর রং করেছে 40.80। ওকে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে। 67 বলা হচ্ছে কি, জানুয়ারি 2025 ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেটেড হুইচ অফ দ্য ফলোয়িং থিম। ন্যাশনাল ট্যুরিজম ডে থিম কি ছিল? ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। যে ঠিক ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, এটা ছিল ন্যাশনাল ট্যুরিজম ডের থিম ছিল, এবং যেটা পালন করা হয়েছিল 25শে জানুয়ারি অ্যাকচুয়ালি হয়ে থাকে। 26শে জানুয়ারি যেহেতু আমাদের হয় রিপাবলিক ডে, 25শে জানুয়ারি পালন করা হয়। এবছরের থিম ছিল এটা, যে ঠিক ট্যুরিজম ইনক্লুসিভ গ্রোথ, ঠিক আছে। এই কোশ্চেনটা এসেছিল কবে? 17 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসেছিল, রাইট হয়েছিল 30.07%, আর রং হয়েছে 30.48%। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, এই বিশেষ বিশেষ ডেগুলোর থিম। যেমন জানুয়ারিতে আরেকটা ডে ছিল, 15 জানুয়ারি ছিল। 15 জানুয়ারি ছিল যেরকম ওই ন্যাশনাল আর্মি ডে বলা হয়। আর 26শে জানুয়ারি তো তোমরা জানোই। 23শে জানুয়ারি যেরকম আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে ডে পালন করা হয়। তো এরকম কতগুলো যেগুলো ডে হয় সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ডেগুলোকে যদি তোমরা ফলো করতে পারো, মোটামুটি কোশ্চেন এখান থেকে আসে, 2-1টা কোশ্চেন তো পেয়েই যাবেই। 15 জানুয়ারি, ওদিকে 12ই, তার আগে 12ই জানুয়ারি, 12 জানুয়ারি হচ্ছে কি জাতীয় যুব দিবস হয়ে থাকে। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এদিকে 25 জানুয়ারি হয়ে গেল। আর যদি বিভিন্ন ডের যে থিমগুলো যদি আমরা এক জায়গায় দেখি, সেক্ষেত্রে যেমন এই 9 জানুয়ারি তো ছিল প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস এবারে তো পালন করা হয়েছিল কোথায়? এবছর পালন করা হয়েছিল ভুবনেশ্বরে। 9 জানুয়ারি ওর থিম ছিল সম্বন্ধ কন্ট্রিবিউশন অফ ডায়াসপোরা, এর থিম ছিল কন্ট্রিবিউশন। আচ্ছা দাঁড়াও, এগুলোকে আমি মোটামুটি স্টেট লিখি, বড় লেখাগুলো বড় বেঁকে যাচ্ছে। আমি সোজাভাবে লেখার চেষ্টা করি যাতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো প্রথমে চলে আসছে 9 জানুয়ারি। ওকে, 9 জানুয়ারি, 9 জানুয়ারি থিম কী ছিল? 9 জানুয়ারি হচ্ছে মানে প্রথমে জানবো 9 জানুয়ারি কী ছিল। 9 জানুয়ারি ছিল প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস এবছর পালন করা হয়েছিল কোথায়? এবছর কিন্তু 18th পালন করা হলো, ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস। এর থিম ছিল যেরকম ডায়াসপোরা, এই কন্ট্রিবিউশন অফ ডায়াসপোরা অফ ডেভেলপড ইন্ডিয়া। আমি আর ফুল লিখছি না, জাস্ট কন্ট্রিবিউশন অফ ডায়াসপোরা টু ডেভেলপড ইন্ডিয়া, টু ডেভেলপড ইন্ডিয়া। তারপরে চলে আসছে 10 জানুয়ারি। হ্যাঁ, 10 জানুয়ারিটা কিন্তু ইম্পর্টেন্ট। 10 জানুয়ারি ছিল, 10 জানুয়ারি ছিল ওয়ার্ল্ড হিন্দি ডে। ওয়ার্ল্ড হিন্দি ডে 10 জানুয়ারি, 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে।
ঠিক আছে, ওয়ার্ল্ড হিন্দি ডের থিম ছিল হিন্দি দ্য ভয়েস গ্লোবাল ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। হিন্দি দ্য ভয়েস অফ গ্লোবাল ইউনিটি, গ্লোবাল ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। ওকে, কালচারাল প্রাইড। 12 জানুয়ারি তো তোমরা জানোই যে ঠিক আছে, 12 জানুয়ারি সুভাষচন্দ্র বোস আমাদের ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়, স্বামী বিবেকানন্দ জন্মদিন। ওকে, এর কোনো থিম তেমন ছিল না এবছরে। আর এরপর চলে আছে 15 জানুয়ারি। 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, অ্যাকচুয়ালি এটা 77th আর্মি ডে পালন করা হলো এবছর। ইন্ডিয়ান আর্মি ডে এর থিম কি ছিল? ইন্ডিয়ান আর্মি ডের থিম ছিল যথাক্রমে সমর্থ ভারত এবং সক্ষম সেনা। কারণ এখন কোশ্চেন যে লেভেলের পড়ছে, সুতরাং কোনো কিছু থিম বাদ দেওয়া যাবে না, যেগুলো সক্ষম, কি বললাম, সমর্থ ভারত, আচ্ছা, সমর্থ ভারত এবং সক্ষম সেনা, সমর্থ ভারত সক্ষম সেনা, ঠিক আছে। আর এরপরে 23rd যথাক্রমে যে নেতাজি সুভাষচন্দ্র দিন, মানে বসুর জন্মদিনটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় 23rd জানুয়ারিকে, ঠিক আছে, পরাক্রম দিবস পালন করা হয়। পরাক্রম দিবসের এবছরের থিম ছিল নেতাজি দ্য কারেজ, ডিটারমিনেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। কারেজ, ডিটারমিনেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। ওকে, 23 পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা দেখব 24th একবারে বলে দিই। 24th হচ্ছে কি, 24th হলো ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। জাস্ট এইটুকুনি জানা, এরা থিমটা করবো না আমরা, যেহেতু এটা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। ওকে, আর 25th বললাম, 25 জানুয়ারি এই যে ঠিক এটা হলো ট্যুরিজম ডে পালন করা হলো, এর থিম হলো এটা 25 জানুয়ারি। আর যেটা 26 জানুয়ারি, যেটা অ্যাকচুয়ালি পড়েছিল আমাদের 26 জানুয়ারি ছিল ওই রিপাবলিক ডের যে থিমটা ছিল সব যথাক্রমে, ওটা সম্ভবত পরীক্ষায় পেয়েছিল 9th জুন, এই 20th জুন পড়েছিল, 20th জুনের ফার্স্ট শিফটে পড়েছিল। স্বর্ণিম ভারত, বিরাসত অ্যান্ড 26 জানুয়ারি এটা ছিল। 26 জানুয়ারি এটা ছিল ওই রিপাবলিক ডেতে, এরম ছিল স্বর্ণিম ভারত, স্বর্ণিম ভারত, বিরাসত আর বিকাশ, এই কোশ্চেনটা এসেছিল, বিরাসত। এবং এই কোশ্চেনটা যখন আমরা আশা করি কোনো শিফটে পাবো, মানে ওই 9 তারিখে শিফটে এসছে, 20 তারিখের ফার্স্ট শিফটে এসেছিল বিরাসত আর ভারত, আর বিকাশ, ভারত নয়, বিকাশ, স্বর্ণিম ভারত অ্যান্ড বিরাসত অ্যান্ড বিকাশ। তাহলে মোটামুটি আমরা জানুয়ারির 9 তারিখ থেকে শুরু করলাম। এই 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, এর মধ্যে আমার যেটা মনে হয় যে এই 15 তারিখের এই আর্মি ডের এইটা, 26 তারিখের এটা যদি পরীক্ষায় পড়ে গিয়েছে, 24 তারিখ ইন্টারন্যাশনাল এডুকেশন পলিসি ছিল। ইন্টারন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাকচুয়ালি আমরা ওটা করলাম না এই কারণে যে তবে জাস্ট এইটার জাস্ট একটুখানি মনে রাখো, এআই অ্যান্ড এডুকেশন এরম ব্যাপার স্যাপার ছিল কিছু, এআই অ্যান্ড এডুকেশন, এটা দিয়ে যদি অপশান থাকে তোমরা করতে পারবে। এটা আমি যেহেতু ইন্টারন্যাশনাল বলে আমি অতটা গুরুত্ব দিলাম না। আর 10th জানুয়ারি যেটা হিন্দির ক্ষেত্রে এটা বলে রাখতে পারো, গ্লোবাল কালচারাল। আর পরাক্রম দিবসের ক্ষেত্রে কারেজ, ডিটারমিনেশন, এগুলো ইম্পর্টেন্ট। তার মানে মোটামুটি আমরা 67টির অনেকগুলো টপিকই দেখলাম। আশা করি তোমাদের এটা ভালো লেগে। যাই হোক, এরপরে এটা চলে আসছে প্রিন্সিপাল সেক্রেটারি। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি, মানে 2 নম্বর প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি 1, প্রিন্সিপাল সেক্রেটারি তাহলে 2, তাহলে ভারত, তাহলে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি 1 কে? তো প্রিন্সিপাল সেক্রেটারি 1 হচ্ছেন, তো যদি আমি বলি প্রিন্সিপাল সেক্রেটারি 1 হলেন প্রমোদ কুমার মিশ্রা। প্রমোদ কুমার মিশ্রা, প্রমোদ কুমার মিশ্রা হলেন ওনার প্রিন্সিপাল সেক্রেটারি 2, মানে 1, প্রিন্সিপাল সেক্রেটারি 1। আর যদি বলে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিধি আগরওয়াল। পার্সোনাল সেক্রেটারি কে হয়েছে? নিধি আগরওয়াল। এটা কিন্তু ওই মার্চের দিকে যতক্ষণে হয়েছে, এই কোশ্চেনটাও এসেছিল পরীক্ষাতে। তা প্রিন্সিপাল সেক্রেটারি 2। আর এই শক্তিকান্ত দাস কিন্তু আরবিআইয়ের গভর্নর ছিলেন। শক্তিকান্ত দাসের আরবিআই গভর্নর ছিলেন, এবং ওনার পরে যতক্ষণে ওই নিয়োজিত হলে নিয়ে উনি যতক্ষণে 25th আরবিআই গভর্নর ছিলেন। আর যখন ওই ভারতের ডিমনিটাইজেশন হয় তখন তিনি ভারতের ইকোনমিক সেক্রেটারি ছিলেন, মানে ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, 25 আরবিআই গভর্নর। আর যখন ওই 2016 সালে যখন তিনি ওই ডিমনিটাইজেশনের সময় কিন্তু তিনি ওই ছিলেন, ডিমনিটাইজেশনের সময় তিনি অ্যাকচুয়ালি ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, তিনি স্পোক্সপারসন হিসেবে কাজ করেছিলেন, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্পোক্সপারসন হিসেবে কাজ করেছিলেন তিনি। ঠিক আছে, ইনি ছিলেন কিন্তু এই শক্তিকান্ত দাস, তিনি 25th আরবিআই গভর্নর। যদি বা 26th আরবিআই গভর্নর কে হয়েছে সঞ্জয় মালহোত্রা। 26th আরবিআই গভর্নর হয়েছেন কে? সঞ্জয় মালহোত্রা। ওকে, এখান থেকে অনেকটা ডিটেলস আশা করি তোমরা এটা জাস্ট নোট ডাউন করে রাখবে, বা এটা জাস্ট মাথার মধ্যে রাখবে। এই জিনিসগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই যে এক্সট্রা টপিকগুলো কিন্তু জানতে, মানে না জানলে কিন্তু এখন যা কোশ্চেন আসছে সেই লেভেলে কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে গেলে অনেক ফাম্বল হবে। ঠিক আছে, তো এটা এসেছিলো 6 তারিখে এসেছিলো, যতক্ষণে যে লাস্ট শিফটে এসেছিলো 38.8% রাইট করেছে, রং করেছে আবার 38.9, মানে রাইটের থেকে রং বেশি করেছে। কি অবস্থা! যাই হোক, তারপরে চলে আসছে 69 বলা হচ্ছে G20 সামিট। G20 সামিট 2024 যেটা সম্পন্ন হয়ে গেল, সেই G20 সামিট অ্যাকচুয়ালি কোথায় অনুষ্ঠিত হলো? ঠিক আছে, তো যদি বলো যে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হলো, সামিটগুলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য, যে কোন দেশে কী কী সামিটগুলো হয়েছে, তার মধ্যে G20 সামিট, G7 সামিট, এগুলো সবগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যে কোথায় কী কী অর্গানাইজেশনে কী কী সামিট হচ্ছে এবং পরবর্তীকালে সামিটগুলো কোথায় হতে চলেছে। কারণ এখন যা কোশ্চেন আসছে এরকম লেভেলেই কোশ্চেন হবে, যে কোথায় হয়েছিল বা তার পরেরটা কোথায় হবে, অ্যাডভান্স এইগুলো কোশ্চেনগুলো আসছে। প্রথমত G20 সামিটের ক্ষেত্রে এটা ছিল 2024 যেটা হয়েছিল সেটা ছিল 90th G20 সামিট, আর 2025 যেটা হবে সেটা সাউথ আফ্রিকাতে হবে। 2024 এটা হয়েছিল এটা ছিল কততম? এটা ছিল 19th। তাহলে যদি বলে 18 G20 সামিট কোথায় হয়েছিল, কোশ্চেন আসতেই পারে। 18 কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। ওকে, আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, 18 হয়েছিল 2023-এ ইন্ডিয়া। এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে যেহেতু ভারতে হয়েছিল বলেই জিনিসটা ইম্পর্টেন্ট। আর 20th কোথায় হবে? সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকা প্রথম আফ্রিকান দেশ হবে যেখানে G20 সামিট সম্মিলিত হবে 2025 সম্ভবত। এটা নভেম্বরের দিকে হয়, নভেম্বরের দিকে পালন করা হয়। ঠিক আছে, এখান থেকে তাহলে এক্সট্রা নোট আমরা পেয়ে গেলাম। আরও কিছু কয়েকটা এক্সট্রা জিনিস, যেমন হচ্ছে কি যদি বলি আমি ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, সিওপি। তো সিওপি 29, যেটা সিওপি 29, সিওপি 28 আর সিওপি 30। তো এর মধ্যে সিওপি 29টা হয়েছিল যতক্ষণে যে বাকুতে হয়েছিল, বাকু, যাকে বলা আজারবাইজান।
বাকু। COP30 হবে ব্রাজিলে, তো ব্রাজিলে। COP28 যথাক্রমে আমাদের হয়েছিল সম্ভবত দুবাইতে হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি কোথায়, কোন দেশের মধ্যে পড়ে, সৌদি না ইউএইর মধ্যে পড়ে। এটা হয়েছিল 2023-এ, এটা হয়েছিল 2024-এ, এটা এই যে 2025-এ রিও ডি জেনেরো। নাকি ভুল বললাম? সম্ভবত COP29, হ্যাঁ এটা COP30। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ওপরটা দেখতে যাচ্ছি জাস্ট, যে ঠিক আছে G20-র সাথে এটা গুলিয়ে দিচ্ছি না। তো এটা আলাদা, এটা G20, এটা কফ। ওকে। আর কিছু আর যতগুলো মনে পড়ছে, হুম, তার মধ্যে আর একটা ন্যাটোটা ইম্পর্টেন্ট, কারণ ন্যাটো এখন খুব গুলোচ্ছে, ইন্ডিয়াকে ইভেন থ্রেটও দিচ্ছে, ওই যে ঠিক রাশিয়া থেকে যাতে তেল পারচেস বন্ধ করে। তো যাই হোক, ন্যাটোটা ইম্পর্টেন্ট এই কারণে, ন্যাটো 2024, ন্যাটো 2024-এ কোথায় হয়েছে, 2023-এ কোথায় হয়েছে, 25-এ কোথায় হবে, যেহেতু 25টা আমাদের ইম্পর্টেন্ট এই কারণে যে ন্যাটো 25-এ হবে নেদারল্যান্ডে হেগে হবে, হেগ শহর নেদারল্যান্ড। ওকে। 24-এ মানে মানে যেটা আমরা পার করে এসেছি, 24-এ সম্ভবত হয়েছিল ইউএসএতে হয়েছিল, ওয়াশিংটন ডিসি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়াশিংটন ডিসিতে হয়েছিল 24-এ। জাস্ট একবার করে যে ঠিক নক করলেই মনে পড়ে, ওই জন্য একবার করে টাচ মানে যে ঠিক রিমাইন্ড করে নিতে হয়। 2023-এ সম্ভবত হয়েছিল লিথুয়ানিয়া, শহরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট লিথুয়ানিয়াতে হয়েছিল। ওকে। 2023টা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট 24 আর 25টা। 25-এ হবে হেগে। আর ন্যাটো কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে পড়ছে, কারণ এ কিন্তু সবসময় খবরের মধ্যে থাকার চেষ্টা করছে, যে ওই রাশিয়া ইউক্রেন ওয়ারে, মানে অ্যাকচুয়ালি কারণটাই তো তাই যে ইস্টার্ন ইউরোপের দেশ হিসাবে কেন ইউক্রেন ন্যাটোতে যুক্ত হবে, সেটা নিয়েই কিন্তু যে অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে ইউক্রেনের ঝামেলা, এবং সেখানে ইন্ধন দিয়েছে আমেরিকা, এবং যেহেতু ন্যাটো, এবং ন্যাটোটা টোটালি কন্ট্রোল করে থাকে আমেরিকান গভর্নমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাই হোক, অত ডিটেলসে আমরা গিয়ে নাম নেই, আমাদের যতটুকু জানার দরকার মানে যে ঠিক আছে সেটাই জানবো আমরা। তাহলে কী দেখলাম আমরা? G20 দেখেছি, G20 সামিট দেখলাম, ন্যাশনাল সামিটস দেখলাম, G20 সামিট দেখলাম, আর COP29 দেখলাম, আর COP29 দেখেছি। G7, G7 সামিটের কথা বলা যেতে পারে 2025-এ ইম্পর্টেন্টগুলোর মধ্যে। আর এশিয়ান সামিটটা বলেছিলাম, এশিয়ানটা বলা হয়নি। এশিয়ান আর অ্যাপেকটা এবছর এসেছিল। এশিয়ান সামিট 2025-এ হবে মালয়েশিয়া। অ্যাকচুয়ালি এটা কুয়ালালামপুর। ওকে, মালয়েশিয়া সম্পন্ন হবে কুয়ালালামপুরে। এটা কিন্তু 46th হবে, হ্যাঁ। আর এর আগেরটা হয়েছিল লাহোসে, মানে আগের দুটো অ্যাকচুয়ালি, না আগেরটা ওই 45টা, এবং 45টা হয়েছিল সম্ভবত লাওসে হয়েছিল 2024-এ, 2024-এ। এখন অনেক সময় অর্গানাইজেশনের এটা পড়ে, এশিয়ানের ফুল ফর্ম এরকম ব্যাপারটা পড়ে, এবং এর কতগুলো দেশ আছে এশিয়ানে, এশিয়ান কান্ট্রির কতগুলো দেশ আছে, তারপরে হচ্ছে গিয়ে সার্ক কান্ট্রি। এশিয়ানে টোটাল জেনে রাখবে 11টা দেশ আছে। এশিয়ানের টোটাল 11টা আছে দেশ, ওটা ওই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে পড়ে, যার মধ্যে কিন্তু ইন্ডিয়া এশিয়ান কান্ট্রির মেম্বার নয়। আগে ছিল 10টা, 11তম মেম্বার হয়েছে এরকম যে ইস্ট তিমোর। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ওটা ওই বলা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ।
আরে यार অ্যাসোসিয়েশন অফ, আমি এটাকে এদিকেই লিখি, না এখানে লিখি, তো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, টোটাল আগে ছিল 10টা, বর্তমানে হয়েছে 11টা। 11তম দেশ হচ্ছে ইস্ট তিমোর, বললাম না, ইস্ট তিমোর। ওকে, সার্ক হয়ে গেল, ইয়ে এশিয়ান হয়ে গেল, সার্কে 8টা, সার্কে কিন্তু ইন্ডিয়া রয়েছে, সার্ক বিমস্টেকে ইন্ডিয়া আছে, সার্ক বিমস্টেক, এগুলো যেমন সার্কের 8খানা দেশ, এখানে যে ঠিক লিখে রাখি, সার্কের 8টা, বিমস্টেকের 7টা, ম্যাক্সিমাম এশিয়ানের ওইটা পড়ে পরীক্ষাতে, যে এশিয়ানের এটা ওই পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসে, যে কোথায় হয়েছিল বা আহ, ইয়ে ব্রিক্সটা পরীক্ষাতে পড়ে, যেগুলো অ্যাকচুয়ালি ওই ওর অ্যাব্রিভিয়েশনটা পড়ে। যেমন যদি বলে যে যে বিমস্টেক এশিয়ান, যখন দেখলাম তখন যদি আমরা বলতে পারি যে বিমস্টেকটা, তাহলে বিমস্টেক কতগুলো, বিমস্টেক 8টা, সরি বিমস্টেক 7টা, বিমস্টেক কান্ট্রিগুলো 7টা, বিমস্টেকের এবারে মনে হচ্ছে এতে হবে ব্যাংককে হয়েছিল, থাইল্যান্ডে, বিমস্টেকের থাইল্যান্ডে হয়েছিল। বিমস্টেকটা ইম্পর্টেন্ট এই কারণে, ওটা আবার ওখানে যেহেতু ইয়ে রয়েছে, ইন্ডিয়া রয়েছে ওর মধ্যে কানেক্টেড, ঠিক আছে। বিমস্টেকের 2000 2025-এ হয়েছিল থাইল্যান্ডে, ব্যাংককে, এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডে অবস্থিত। যাই হোক, বড্ড ডিটেলসে চলে যাচ্ছি আমরা, বিমস্টেক পর্যন্তই থাক, পরের এতে দেখছি কী কী আছে। যাই হোক, চলে আসছে পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কী চলে আসছে যে হোয়াট টাইপ অফ দ্য এয়ারক্রাফট ডিড দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স কন্টিনেন্ট ইনক্লুড, কোন ধরনের এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্স কন্টিনেন্ট বলছে যে ইনক্লুড করেছে in the military exercise of the ইনকোইস যে 2025 সালে যে এক্সারসাইজটা হয়েছিল ভারতীয় বায়ুসেনার সাথে, বায়ুসেনার যে এক্সারসাইজ, যেটা মিলিটারি এক্সারসাইজ যেটা হয়েছিল, সেক্ষেত্রে বলতে চাইছে এটাই যে কোন যুদ্ধ বিমান ভারত ব্যবহার করেছে। এখন এখানে আমরা একটা জিনিস জানবো যে কোন কোন যুদ্ধ বিমান ভারতের আছে, সেটা তো জানছি, তার সাথে জানবো যেটা ইন্টারসেপ্টর হিসেবে কাজ করে কে, তারপরে রাফেলের কী কাজ। ওকে, তো প্রথমত এটাকে জেনে নিই, এয়ারক্রাফট বলতে ইনকোইসটা ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা সম্পন্ন হয়েছে, ঠিক আছে। এটা একটা মিলিটারি এক্সারসাইজ হয়েছিল যেখানে বলা হয়েছে যে সুকোই 30 MK ফাইটার 1 ফাইটার্স, IL-70 এরিয়াল রিফুয়েলার্স এবং C-70 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহৃত হয়েছিল। এখন যদি বলে আমাদের এই ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ মার্শালকে, মানে প্রথমত কমান্ডার ইন চিফ হচ্ছে কে, যে ঠিক প্রেসিডেন্ট হয়। এয়ার স্টাফ কে হয়, চিফ অফ দ্য এয়ার স্টাফ কে হয়, আমার অমরপ্রীত সিং, অমরপ্রীত সিং। এখন এর ভাই এসেছে আবার, যে ঠিক ডেপুটি আছে, ডেপুটিকে, ডেপুটি হচ্ছে এয়ার মার্শাল অবধ কুমার ভারতী, এয়ার মার্শাল কিন্তু ওদের নামের আগে এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী। আর ভাইসটা হচ্ছে কে, ভাইস এয়ার চিফ নর্মাদেশ্বর তিওয়ারি সামথিং এমন কিছু ছিল, নর্মাদেশ্বর তিওয়ারি এয়ার মার্শাল, ঠিক আছে। দিস ভারতী, যাই হোক, এখান থেকে এটা এটা জানলাম। আর যেটা আমাদের, হ্যাঁ, যদি বলে যে ফাইটার,
ফাইটার হিসেবে কাজ করছে এটাই, এটা ফাইটারের মধ্যে পড়ে। আর কে আছে? মিগ-29, মিগ-29, মিগ-21, এগুলো সব হচ্ছে রাশিয়ান থেকে পাওয়া। এছাড়া রাফায়েল তো আছেই, তেজস আছে ফাইটার যেটার মধ্যে পড়ে, ওকে। আর মিরাজ 2000, মিরাজ 2000 যদিও এর ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে থাকে, তাও ইন্ডিয়ান এয়ারফোর্স রেখে দিয়েছে এটাকে। আর এখানে ইন্টারসেপ্টার হিসেবে কাজ করে কিন্তু এই মিগ-21, মানে কোনো কিছুর ইন্টারসেপ্টার হিসেবে কাজ করছে, এটা ইন্টারসেপ্টার হিসেবে কাজ করে মিগ-21, ওকে। ফাইটার এরা মানে অ্যাটাক করতে সাহায্য করে, অ্যাটাকে অ্যাকচুয়ালি জাগুয়া রয়েছে। আর হেলিকপ্টারগুলোর মধ্যে ওই চিনুক, ধ্রুব, চিতা যদি বলে মনে মনে রাখতে পারো হেলিকপ্টারগুলো, চিনুক, চিতা, ধ্রুব, সরি ধ্রুব, আর কিছু মনে পড়ছে না আপাতত এ পর্যন্ত। আর অ্যাটাকিং হেলিকপ্টার আছে, অ্যাটাকিং হেলিকপ্টারের একটা আছে, ওটাই অ্যাপাচে আর প্রচণ্ড এরকম একটা কিছু ছিল। অ্যাটাকিং হেলিকপ্টার নাম অ্যাপাচে, ওই যে অ্যাপাচে বাইক আছে না, অ্যাপাচে অ্যাকচুয়ালি কিন্তু ল্যাটিন আমেরিকান এক ধরনের সম্প্রদায়, অ্যাপাচে সম্প্রদায়, অ্যাপাচে সম্প্রদায় আছে, ওদের নামেই ওই অ্যাপাচে বাইকের এটা হয়েছে আর কি। যাই হোক, মোটামুটি এটা। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে ওই ইন্ডিয়ান এয়ারফোর্স কন্টিনেন্ট এক্সারসাইজ ইনকোইস 2025-এ কোন ধরনের এক্সারসাইজ ব্যবহার, মানে কোন ধরনের এয়ারক্রাফট ব্যবহার করেছিল, ঠিক আছে। ওটা সম্পর্কে আমাদের আইডিয়া হলো। তারপরে চলে আসছে পরের কোশ্চেন 71টা, বলা হচ্ছে হুইচ কান্ট্রি 4th র্যাঙ্ক ইন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো হিউম্যান ডেভেলপমেন্ট এই যে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, র্যাঙ্কিংয়ের পোর্শনটা এতটা ইম্পর্টেন্ট, এর থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কোনো না কোনো কোশ্চেন আসছে, সুতরাং কিন্তু কোনো কিছু বাদ দিলে হবে না। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টপ করছে কে? ইন্ডিয়া 4th করছে, মানে 4th র্যাঙ্ক করছে এইচডিআইতে, হিউম্যান ডেভেলপমেন্টে 4th পজিশন থেকে শুরু করছে ওটা। 2025 হিউম্যান ডেভেলপমেন্ট 2025-এ ফার্স্ট কান্ট্রি কিন্তু এখানে হবে, আইসল্যান্ড হবে। আর ক্লাইমেট চেঞ্জে যদি বলে, এবারে এইটা মনে রাখাটা এতটা চাপের যে কোন দেশ 4th র্যাঙ্ক করছে, মানে তোমাকে সব কটা আপ টু 5 পর্যন্ত র্যাঙ্ক মনে রাখতে হবে, যেটা অসম্ভব ব্যাপার একটা অ্যাকচুয়ালি। এখানে যদি একটা কোশ্চেনের অ্যাটেম্প করেছে মাত্র 37%, তার মধ্যে আবার রং করেছে, আবার রাইট করেছে 37, 19% রং করেছে। তাহলে এটা যদি বলতো যে ওই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে, সেখানে কিন্তু 4 থেকে শুরু হয়েছিল, এবং সেখানে ডেনমার্ক ছিল এইটা, যেমন ডেনমার্ক অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জে এর 4th পজিশন থেকে শুরু হয়েছিল। এবারে স্বাভাবিকভাবে অনেকে এইটা এরমভাবে মনে রাখবে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে, বাট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে কোন পজিশনে 4th কে আছে সবাই কি জানবে, সবাই ফার্স্ট মনে রাখবে, আর ইন্ডিয়ার র্যাঙ্কটা মনে রাখবে। ইন্ডিয়ার র্যাঙ্ক সম্ভবত 130 মতোই ছিল, তাহলে 4th পজিশনে কে এসে তার জন্য তো অ্যাকচুয়ালি অনেক ডেপথে গিয়ে পড়তে হবে। সুতরাং এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা খুবই দেখে রিস্কি। এই যে এইচডিআইয়ের যে ঠিক রিপোর্টটা, সুতরাং এগুলো পড়ার সময় একটুখানি তোমরা ডেপথে গিয়ে আরও পড়বে, কারণ এই ফার্স্টটা আমার মনে ছিল, বাকিগুলো অতটা জানা নেই। তোমরা পরে যদি যে ঠিক গুগল সার্চ করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, যাই হোক আশা করি। তো এছাড়া আমি তো প্রত্যেকটা শিফটে বলছি যে এই হ্যাপিনেস ইন্ডেক্স থেকে শুরু করে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, গ্লোবাল এম্পাওয়ারমেন্ট, এই ফায়ার পাওয়ার যেটা করাপশন পারসেপশন ইন্ডেক্স, তারপরে ইনোভেশন, তারপরে হচ্ছে আর কি আছে, আর ওই জেন্ডার গ্যাপ, এইগুলো মোটামুটি পড়তেই হবে, এইগুলো বাদ দিলে হবে না। সুতরাং এখানে আমি ইন্ডিয়ার র্যাঙ্কটা বললাম আর এটা বললাম, আর এই অ্যাকচুয়ালি 4th পজিশন ছিল এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 96। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই আমরা 72টা বলছে কি, 72টা বলছে এটাই যে ইন মার্চ 2025 গভর্নমেন্ট সর্ট পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ফর দ্য অ্যাডিশনাল স্পেন্ডিং অন দ্য হুইচ সেক্টর হুইচ অ্যালোকেটেড ফান্ড আপগ্রেডিং নেটওয়ার্ক আন্ডার সার্ভড এরিয়া। মানে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ক্ষেত্রগুলোতে কেন্দ্রীয় সরকার কোন খাতে অতিরিক্ত ব্যয়
করবে যাতে তাদের উন্নয়নে সাহায্য করবে, সেটা অ্যাকচুয়ালি টেলিকমিউনিকেশন দপ্তর। টেলিকমিউনিকেশন দপ্তরে কিন্তু সরকার ওই মানে স্পেন্ডিং করতে চলেছে বেশি পরিমাণে, যাতে ওই অনুন্নত যে জায়গাগুলো রয়েছে সেগুলো উন্নত, মানে বঞ্চিত ক্ষেত্রগুলো উন্নয়নের দিকে আসতে পারে। যাই হোক, তারপরে চলে আসছে যেরকমের 73 কোশ্চেন, বলা হচ্ছে হুইচ অফ দ্য সিটি হোস্টেড দ্য 18 প্রবাসী ভারতীয় দিবস। ওই তো বললাম 18 প্রবাসী ভারতীয় দিবস অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে সম্পন্ন হয়েছিল। এবছরের থিম কী ছিল তো বলেই দিয়েছি, এবছরের থিম কী ছিল। তারপরে চলে আসছে পরের কোশ্চেনটা, অ্যাকচুয়ালি এর অ্যাটেম্প করেছিল কত, 36% রাইট করেছে, রং করেছে 39, মানে অ্যাটেম্পটের রাইটের থেকে রং বেশি। এসেছিলো যেরকম 21 তারিখের সেকেন্ড শিফটে এসেছিলো। তারপরে কোশ্চেন দেখছি আমরা G7 কান্ট্রি। G7 কান্ট্রিটা ইম্পর্টেন্ট এই কারণে, G7 এবছর ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হয়নি, বাট ইন্ডিয়া অ্যাকচুয়ালি পেয়েছিল, ডাক পেয়েছিল। G7 এবছর কোথায় হলো, কানাডা। তার আগেরটা হয়েছিল কোথায়, ইতালিতে। G7 আগেরটা যতক্ষণে হয়েছিল আগেরটা অ্যাকচুয়ালি হয়েছিল ইটালিতে। আর তার আগে ইতালিতে কবে হয়েছিল, 24-এ হয়েছিল। হুম 2023-এ জাপানে হয়েছিল। ওকে, 24-এ ইটালি হলো, ইটালি। আর 25-এ তো কানাডা। অ্যাকচুয়ালি এখানেই তো যে ঠিক আছে, 6টা দেশের, এই 7টা দেশের মধ্যে 3টে দেশের নাম হয়ে গেল, আর বাদবাকি রয়েছে USA, UK, কটা হলো, 5টা, জার্মানি, এবং ফ্রান্স, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তার মানে এই হয়ে গেল 7টা। এবছর ইন্ডিয়ার হয়ে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি গিয়েছিলেন, আমন্ত্রিত ছিলেন। তো রাইট করেছে 36, রং করেছে 37, 12 তারিখে এসেছিলো সেকেন্ড শিফটে। তারপরে কোশ্চেনে চলে যাই। ফ্রম 10 to 14th February 2025, হুইচ সিটি ডিড দ্য ইন্ডিয়া হোস্ট দ্য অ্যানুয়াল কনফারেন্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স IIAS ফর দ্য ফার্স্ট টাইম। 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025-এ কোন দেশে প্রশাসনিক সংস্থার বিজ্ঞান ভিত্তিক, অ্যাকচুয়ালি কোন দেশে প্রশাসনিক সংস্থা বিজ্ঞান ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হলো, সেটা অ্যাকচুয়ালি নিউ দিল্লি। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে মানে ইন্টারন্যাশনাল যে সামিটগুলো হয়, মানে চেষ্টা করে ভারত সরকার যে তার ক্যাপিটালে করার, যেহেতু আমাদের যে ঠিক নিউ দিল্লি ক্যাপিটাল। এখন এটা ওই রাইট 35, রং 20, আর এসেছিলো 9 তারিখে এসেছিলো লাস্ট শিফটে। তারপরে কোশ্চেনে যাব আমরা। তারপরে কোশ্চেনে যদি যাই 76টা, জম্মু কাশ্মীরে অ্যাসেম্বলি ইলেকশনে কে কটা ভোট পেয়েছে। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীর অ্যাসেম্বলি ইলেকশন কিন্তু জিতেছে কি, কোন দল জিতেছে, কিন্তু ওই যে ঠিক ন্যাশনাল কনফারেন্স বলে যে JPC যাকে বলা হয়। ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ওই ওমর আবদুল্লাহ এদের এরকম টিমটা আছে আর কি, ওটাকে বলা হয় মনে হয় জম্মু কাশ্মীর জেকেএন আর বিজেপি অ্যাকচুয়ালি করেছিল। এদের মধ্যে টোটাল ভোট শেয়ার হয়েছে, ওরা পেয়েছিল মনে হয় 42, বিজেপি পেয়েছে 29, আর কংগ্রেস পেয়েছিল মনে হয় 6টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কংগ্রেস 6টা পেয়েছে। আর জম্মু কাশ্মীরে পিপল পার্টি বলে একটা পার্টি ছিল, তারা মনে হয় 3টে, মোটামুটি বাদ বাকি। তাহলে এই যে ক্ষমতা, এটা টোটাল এতগুলো, এবারে ক্ষমতা এসছে কেন, ওই JKN এসছে, ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে। আর ওমর আবদুল্লাহ হয়েছে, CM হয়েছে, বা ডেপুটি CM হয়েছে রকমের যে সুরিন্দর কুমার চৌধুরী, জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সাথে চুক্তি করেছে অ্যাকচুয়ালি। 34% রাইট করেছে, রং করেছে 36, আর হচ্ছে লাস্ট শিফটে। তারপরে চলে আসছে ইন মার্চ 2025, ইন্ডিয়া হোস্টেড দ্য ইনগুলার এডিশন অফ দ্য হুইচ নাভাল এক্সারসাইজেস অ্যাট দ্য এনহ্যান্সিং মিলিটারি কোঅপারেশন আফ্রিকান যে ঠিক আফ্রিকান নেশনের সাথে মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন করেছে। আফ্রিকান নেশনের সাথে, ওটা ওই তানজানিয়ার সাথে অ্যাকচুয়ালি একটা মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন করেছে, তানজানিয়ার সাথে। প্রথমবারের জন্য এই মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন করলো কিন্তু তারা, ঠিক আছে। মিলিটারি এক্সারসাইজটা এটা ওই প্রথমবারের জন্যই ওরা মিলিটারি এক্সারসাইজটা তানজানিয়ার সাথে সম্পন্ন করেছে। এইকেমি এক্সারসাইজ নাম দিয়েছিল যেরকম, এইকেমেই। এটা ইন্ডিয়ান যে ঠিক নেভি করেছে সম্ভবত। তো
2025-এ সম্পন্ন হয়েছিল। এইকেমি এক্সারসাইজ ইন্ডিয়ান ওশিয়ানে হয়েছে। ইন্ডিয়ান ওশিয়ান ছাড়া কোথায় হবে? আফ্রিকার এ তো আমাদের ভারত মহাসাগরের মধ্যেই সব। একদিকে ভারত মহাসাগর আর ওদের ওদের পূর্ব দিকটা ভারত মহাসাগর, পশ্চিম দিকটা যতক্ষণ আটলান্টিক আছে আফ্রিকা, তাই না? তো যাই হোক, তারপরে চলে আসছে 78টা, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি টার্গেট বাই 2030 ইনস্টল ক্যাপাসিটি। তো 500 গিগাওয়াট, 500, এটা ইম্পর্টেন্ট। এটা এসেছিলো যখন যে এতে 6 তারিখে এসেছিলো ফার্স্ট শিফটে। 32% রাইট করেছে, 29.7%। এখন এই কোশ্চেনগুলো কিন্তু মানে অ্যান্সার করা খুবই চাপের, কারণ এই যে অপশানগুলো দেওয়া থাকে সব মনে হয় যেন এইটা ওইটা এইটা। যাই হোক, এটা জেনে রাখো যে 500 গিগাওয়াটের উপর টার্গেট নিয়েছে অ্যাকচুয়ালি 2030-এর মধ্যে পুনর্নবীকরণ শক্তি প্রতিস্থাপন করবে ইন্ডিয়া। তারপরে চলে আসছে 79, এটা 79 বলা হচ্ছে হুইচ অফ, এটা বাংলা করিনি আমি, জাস্ট বলে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডার ইন দ্য রণবীর এলাহাবাদিয়া কেস 2025-এ, যেটা রণবীর এলাহাবাদিয়া যে ঠিক ইউটিউবার আছে, যের একটা ওই টক মানে শো নিয়ে হয়েছিল, তার উপর কেস করা হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট গ্রান্টিং ইন্টারিম প্রোটেকশন বিল টু আলাহাবাদিয়া বাট হার্সলি ক্রিটিসাইজড হিজ রিমার্ক অ্যাজ দ্য অবসেন্স অ্যান্ড ভালগার। দ্য কোর্ট রুল দ্যাট আলাহাবাদিয়া, মানে ওই যে ছেলেটার নাম রণবীর, ওয়াজ ফ্রি টু ট্রাভেল অ্যাব্রোড উইদাউট রেস্ট্রিকশন ইন রিমার্কস আর মেড বিহাইন্ড দ্য পেয়েবল। অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে ওই এক একটাই, মানে অ্যাকচুয়ালি এক একটা এখানে এক একটাই ঠিক অ্যাকচুয়ালি, যেখানে বলা হচ্ছে যে ওই ওকে ছাড় দিয়েছে এবং সেক্ষেত্রে ওই বাইরে যেতে পারবে না এরকম। রিমার্ক ওয়ার মেড বিহাইন্ড দ্য পেওয়াল। যাই হোক, এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, এসেছিল জাস্ট করেছে, ওই জন্য আমি আর বাংলা ট্রান্সলেট করিনি। তারপরে চলে আসে COP30, ওই যে বললাম COP30 এবারে ব্রাজিলে হবে। COP30 যেটা নিয়ে আমরা আগে ক্লাইমেট কনফারেন্স, আগেরটা COP29 বাকুতে হয়েছিল, তার আগেরটা অ্যাকচুয়ালি ইউএইতে হয়েছিল। 28 হয়েছিল ইউএই দুবাই, 29 হলো বাকু আজারবাইজান, আর 30 হলো যখন ব্রাজিল বেলেম। তো অনেক সময় কোশ্চেন আসবে এরকম, ঠিক আছে? 3টে হয়ে গেল। তারপরে চলে আসছে পরেরটা, যে হোয়াট ইজ দ্য এই হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং হেল্ড 2025। এটা সবসময় দেবসে সম্পন্ন হয়। এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এলে মোটামুটি চাপ নিয়ে নাম নেই, এটা অ্যান্সার দিয়ে দিলেই হবে। রাইট এসেছিল 31, রং করে 36। 12 তারিখে এসেছিল সেকেন্ড শিফটের মাধ্যমে। তারপরে চলে আসছে 82 কি বলা হচ্ছে, যে ইন এপ্রিল 2025 ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট উইথ হুইচ কান্ট্রি ওয়াইডেন্ড 99.2 বিলিয়ন। মানে ব্যবসায় বাণিজ্য ঘাটতি সব থেকে বেশি কার সাথে, মানে সব থেকে, মানে বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝায় ভালো করে বোঝো। আমরা যত পরিমাণে এক্সপোর্ট করি, পাঠাই, তার থেকে বেশি পরিমাণে আমরা কি করি, ইম্পোর্ট করি। এটাই হলো বাণিজ্য ঘাটতি। এই যে ঘাটতিটা সব থেকে বেশি রয়েছে কার সাথে, চায়নার সাথে। মানে তার মানে এটাই বোঝায়, আমরা যতই চায়না বিরোধী কথা বলি, চায়না থেকে বেশি আমরা এক্সপোর্ট করে থাকি। সেই জন্য 99.2 বিলিয়ন, মানে এটা পরিমাণ বুঝতে পারছো, 99.2 বিলিয়ন, ঠিক আছে? এত পরিমাণে, তার মানে যতটা আমরা ইম্পোর্ট করছি তার থেকে বেশি আমরা এক্সপোর্ট করি, ওদের দেশ থেকে আনি। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় যে কি, ট্রেড ডেফিসিট। ওকে, তারপরে চলে আসছি পরে কোশ্চেন। হ্যাঁ, এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি 31 পয়েন্ট রাইট করেছে, রং করে 35। আর 14 তারিখে অ্যাকচুয়ালি সেকেন্ড শিফটে এসেছিলো কোশ্চেনটা। তারপরটা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওমেন ডে, আন্তর্জাতিক মহিলা দিবস। আন্তর্জাতিক মহিলা দিবসে এসএমইর জন্য লোন স্যাংশন করলো কে? আন্তর্জাতিক মহিলা দিবসে এসএমইর জন্য লোন স্যাংশন করলো কে? যেটা অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবসে কোন ভারতীয় ব্যাংক মহিলাদের জন্য জমানত মুক্ত ডিজিটাল এসএমই লোন, এটা তো তোমরা জানোই 8 তারিখে পালন করা হয়, 8 মার্চে। আচ্ছা, যদি বলে যে এবছরের থিম কী ছিল, এটা দিয়ে কিন্তু আসতে পারে। 8 মার্চ পালন করা হয়। ওটা অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক করেছে। স্টেট ব্যাংক অ্যাকচুয়ালি ওই করেছে জমানত মুক্ত লোন এসএমইর জন্য একটি জমানত মুক্ত লোন পরিষেবা চালু করেছে। এই বছরে এর থিম কী ছিল? ফর অল ওম্যান অ্যান্ড গার্লস। থিম ছিল ফর অল women and girls rights, equality and empowerment.
রাইটস, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এটা এসেছিল কবে? 9 তারিখে এসেছিল, লাস্ট শিফটে এসেছিল। 31% রাইট করেছে, রং করেছে 29%। তার মানে 22%, বুঝতেই পারছো কিরকম কোশ্চেন আসছে। তো 84টা বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ক্যাটাগরি অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে মানে ইন্ডিয়া কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটাই বলতে চাইছি যে যেরকম র্যাঙ্ক করেছে আর কি, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া কোন ক্যাটাগরির মধ্যে পড়ে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের ক্ষেত্রে। যদিও বলা হয় যে ওটা নাকি সিরিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে। তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের লাস্ট যে হয়েছিল ওটা 2024-এ হয়েছিল সম্ভবত। 2024-এর রীতি কথা বলছে। এটা ইন্ডিয়া সিরিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে। টোটাল যতগুলো দেশ আছে তার মধ্যে 127টা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 105-এ আউট অফ 127। তো আবার এখানে আবার পয়েন্টও দেওয়া ছিল সম্ভবত কিছু একটা, যাই হোক সেটা মনে নেই। আর এর হচ্ছে গিয়ে টপ করেছিল সম্ভবত বেলারুস। বেলারুস টপ করেছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 105। ওকে, এটা এসেছিলো কবে? 30-তে এসেছিলো। এই 30% রাইট করেছে, রং করেছে তখন 46%। বাব্বা, তার মধ্যে এসেছিলো 12 তারিখে এসেছিলো ফার্স্ট শিফটে। তার মানে বুঝতে পারছো কত, যত না অ্যান্সার করেছে তার থেকে বেশি রং করেছে। তার মানে টোটাল 76% অ্যাটেম্প করেছে, ঠিক আছে? তার মধ্যে 46% রং করেছে, হয়ে গেল ক্যালকুলেশন। তার মানে যদি পার্সেন্টেজ করো, যদি পার্সেন্টেজ করো তাহলে টোটালের মধ্যে আপ টু টোটাল দিয়ে খুবই বিচ্ছিরি অবস্থা। যাই হোক, তারপরটা চলে আসছে 85। ইন ইন্ডিয়া 2025, এই 2024 ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট মাল্টিন্যাশনাল এয়ার কম্ব্যাট এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। সেই এক্সারসাইজটার নাম কি? এক্সারসাইজটার নাম হচ্ছে ওই এক্সারসাইজ তরঙ্গ, মানে তরঙ্গ নয়, এক্সারসাইজ তরঙ্গ বলা হয়। তো এক্সারসাইজ তরঙ্গ সম্পন্ন করেছে কে? ইন্ডিয়ান ডিফেন্স সম্পন্ন করেছে। মেক দ্য সিগনিফিকেন্স। কতগুলো এক্সারসাইজ যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আমাদের জানা দরকার। প্রথমত ইয়ে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে শুধু জানা দরকার। যেমন ওই আইকেমিটা হয়েছে তান তান এর সাথে বললাম, তানজানিয়ার সাথে। ইন্দ্র রাশিয়ার সাথে সম্পন্ন হয়। টাইগার ট্রুম যেমন আমেরিকার সাথে সম্পন্ন হয়। যাই হোক, ওটা নিয়ে আমি একটা পরে ভিডিও করব, এখানে আর বেশি ডিসকাস করে লাভ নেই, অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, সুতরাং চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করার। আর 42% রং করেছে, রাইট করেছে 30%। ডেট হচ্ছে কি এসেছিলো 21 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো। ওকে, তারপরে কোশ্চেন চলে যাচ্ছে আমরা 86-এ। বলা হচ্ছে হু ইনোগ্রেটেড দ্য সৃজনম বায়োমেডিক্যাল ওয়েস্ট কনভারসেশন সিস্টেম অ্যাট দ্য এইমস দিল্লি 2025। তো এটা করেছিল কি ইউনিয়ন মিনিস্ট্রি অফ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউনিয়ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ইউনিয়ন মিনিস্ট্রি, তিনি করেছেন অ্যাকচুয়ালি। সম্ভবত ওনার নামটা জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং সম্ভবত টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে। জিতেন্দ্র সিং সম্ভবত ইনি কিন্তু ডক্টর, ঠিক আছে? ইনি আবার মনে হয় চোখের ডাক্তার সামথিং কিছু একটা ছিল, দিল্লির কোনো ডাক্তার ইনি। তো এটা এসেছিল 16 তারিখে এসেছিল, রাইট করেছে 30, রং করেছে 23। ওকে, তারপরে চলে আসছি আমরা 87টা বলা ইন জেন্ডার
জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত? জেন্ডার ইনইকুয়ালিটিক্সে অ্যাকচুয়ালি এটা ওই অনেক দিন আগে হয়েছিল, এইগুলো ওই পরে 193টা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 108-এর মধ্যে পড়ছে, এটা 2022-এর ইন্ডেক্সটাই বলা হচ্ছে। যাই হোক, এটা দিয়ে এসেছিলো কোশ্চেন, লাস্ট আপডেট এটাই ছিল সম্ভবত। রাইট করেছে 29, রং করেছে 24। ওকে, আর 5 তারিখে এসেছিলো ফার্স্ট শিফটে। তারপরে চলে আসছে 88টা বলা হচ্ছে যে ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হুইচ অর্গানাইজেশন র্যাঙ্ক 39 অ্যামং দ্য 130 গ্লোবাল ইকোনমিক্স হাইলাইটেড লিডারশিপ ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন এশিয়া। 2024-এ প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন সংস্থা মধ্য এবং দক্ষিণ এশিয়ার অন্যতম নেতৃত্বকারী দেশে ভারতকে 133 দেশের মধ্যে 39তম স্থানে দিয়েছে? সেটা হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা অ্যাকচুয়ালি এরা ওই যাকে বলে উইপো, এরকম নাম আর কি, উইপো অ্যাকচুয়ালি করে। তো এরা ওই ইন্টেলেকচুয়াল র্যাঙ্কটা বার করে, সেখানে 29% রং রাইট করেছে, রং করেছে 39, আর 11 তারিখের ফার্স্ট শিফটে হয়েছিল পরীক্ষা। তারপরে চলে আসছে, বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য এস্টিমেটেড ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ দ্য মিনিস্ট্রি অফ দ্য রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে ইন ইন্ডিয়ান ফাইন্যান্স 2024-25। তো সেক্ষেত্রে ওই কত পরিমাণে জাতীয় অর্থ সড়ক এর মন্ত্রীটাকে নীতিন গাডকারি কত টাকা ইনভেস্ট করেছে? 2.72 লাখ crore টাকা। তো এটা 10 তারিখে এসেছিলো ফার্স্ট শিফটে, যেটা রাইট হচ্ছে 28, রং হচ্ছে 11.68% রং করে। যাই হোক, এটা জেনে রাখা দরকার। কাজ করে থাকে কে কে? এনএইচআই আর বিআরও। এনএইচআই 1990s দিকে হয়েছিল সম্ভবত, 95-এ কাজ করা শুরু করে, এই উদ্বোধন হয়, আর বিআরও 1960-তে। যাই হোক, তারপরে চলে আসছে হুইচ ইন্ডিয়ান স্টেট বিকেম দ্য ফার্স্ট এস্টাবলিশ সিনিয়র সিটিজেন কমিশন ফর মার্চ 2025? কোন রাজ্য বয়স্ক মানুষদের জন্য আলাদা কমিশন তৈরি করেছে? সেটা হলো কেরালা। ঠিক আছে, কেরালা সবসময় যেহেতু শিক্ষার দিক থেকে ওরা এগিয়ে, সব দিক থেকে মোটামুটি এগিয়ে। যাই হোক, সব দিক থেকে না হলেও তো এর রাইট হয়েছে 27, রং করেছে 25, আর 9 তারিখে লাস্ট শিফটে এসেছিলো কোশ্চেন। তারপরে চলে আসছে 91-এরটা, ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক সংস্থা আফ্রিকান ইউনিয়নের সাথে ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করলো। তো আফ্রিকার চুক্তি স্বাক্ষর করেছে গাভি বলে একটা ভারত ভ্যাকসিন অ্যালিয়েন্স সম্পন্ন করেছে, চুক্তি করেছে আফ্রিকান দেশের সাথে, মানে আফ্রিকান ইউনিয়নের সাথে। অ্যাকচুয়ালি আফ্রিকান ইউনিয়ন যেহেতু ব্রিক্সের সাথে কানেক্টেড হয়েছে, তো সেক্ষেত্রে 16 তারিখের ফার্স্ট শিফটে এসেছিল, রাইট 27, রং করেছে 35। ওকে, তারপরে চলে আসছে 92, ইন দ্য কনটেক্সট অফ 2024 হরিয়ানা অ্যাসেম্বলি ইলেকশন হুইচ অফ দ্য ফলোয়িং, মানে ওই কে জিতেছিল হরিয়ানা অ্যাসেম্বলি ইলেকশনে? সেক্ষেত্রে বিজেপি রিটেন দ্য পাওয়ার ইন দ্য ক্লিয়ার মেজরিটি, 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর বলছে বিজেপি ইনক্রিজ দ্য সিট ইন দ্য কম্পেয়ার 2019 ইলেকশন, হ্যাঁ ও সিট বাড়িয়েছে। 3 নম্বর কংগ্রেস ডিক্রিজ সিটস কম্পেয়ার টু 2019 ইলেকশন, না কংগ্রেস কিন্তু কংগ্রেসও সিট বাড়িয়েছে, বাট জিতেছে বিজেপি বিটুইন দ্য বিজেপি অ্যান্ড দ্য কংগ্রেস ন্যারো মার্জিন, বিজেপি সিকিউর 39% ভোট, আর কংগ্রেস 39.0809, মানে খুবই কম রেঞ্জে কিন্তু হরিয়ানাতে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। 17 তারিখে এসেছিলো, থার্ড শিফটে এসেছিলো, 27% রাইট করেছে, রং করেছে 24.56%। তারপরে চলে আসছে, বলা হয়েছে 93টা যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স অ্যালোকেটেড টু দ্য ইন্ডিয়ান রেলওয়ে ইন দ্য ফাইন্যান্সিয়াল 2024-25, সেক্ষেত্রে 2.6 লাখ crore। এগুলো কিন্তু জেনে রাখা দরকার, এগুলো আনএক্সপেক্টেড কোশ্চেন যেগুলো এসছে 6 তারিখে, 5 তারিখে লাস্ট শিফটে এসেছিলো। এটা ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম। রাইট করেছে 27, তার মধ্যে আবার রং হয়েছে, মানে টোটাল 51% যদি অ্যাটেন্ড করে, তার মধ্যে রাইট আর রং 14%। যাই হোক, তারপরে বলা হচ্ছে 94-এ কী চলে আসছে যে নভেম্বর 2024 ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ট্রোডিউস দ্য ব্রডকাস্টিং সার্ভিস রেগুলেশন বিল 2024 হুইচ ইজ দ্য কি ফিচার অফ দ্য বিল। কেন্দ্রীয় সরকার 2024-এ প্রকাশিত সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের ক্ষেত্রে কী কী তথ্য সঠিক? অ্যাকচুয়ালি এটা কী করেছে, ম্যান্ডেটরি ঠিক আছে, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন অফ দ্য ডিজিটাল নিউজ অ্যান্ড ব্রডকাস্টার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার্সদের জন্য একটা রুলস এনেছে। সেখানে ওই সেটা অ্যাকচুয়ালি 6 তারিখে এসেছিলো, এই 10 তারিখে এসেছিলো ফার্স্ট শিফটে, 27% রাইট করেছে, রং করেছে 18%। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং, বলা হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট ইন দ্য আফ্রিকান কান্ট্রি টু অ্যাকনোলেজ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এলিমিনেট দ্য অঙ্কোসিরিয়াসিস রাইভার ব্লাইন্ডনেস ইন আর্লি 2000। তো এখানে নাইজার, এখানে ব্যাপারটা এটাই যে এখানে একটা আছে, ফটো আমি জাস্ট কালেক্ট করেছিলাম, সেখানে বলা হচ্ছে এটা কি হয়ে থাকে রাইভার ব্লাইন্ডনেস। এটা অ্যাকচুয়ালি প্রবাহমান নদীতে এক ধরনের, মানে যে নদীগুলো অ্যাকচুয়ালি অল্প জল প্রবাহিত হয়, মানে জলটা স্ট্যাটিক আর কি, খুব অল্প পরিমাণে জলে ফ্লো আছে, সেই সব নদীতে এক ধরনের প্যারাসাইট দেখা যায়,
যারা কি করে, অ্যাটাক করলে প্রথমে কিছু বোঝা না গেলেও পরের দিকে কি হয়, বিশেষ করে চোখে অন্ধত্ব চলে আসে দিনের পর দিন। তো সেটাও অ্যাকচুয়ালি ওই প্যারাসাইট অ্যাটাক করে থাকে, এবং এই প্যারাসাইটটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি একটা ওই ব্ল্যাক ফ্লাইস একটা কামড়ায়, মানে কালো এক ধরনের মাছি, সে কামড়ানোর ফলে এই রোগটা হয়, জ্বর থেকে শুরু করে তারপরে ওই ডিজিজটা সিমটমগুলো হয়ে যায়, স্কিনগুলো কালো হয়ে যায়, মানে স্কিনে ছোপ ছোপ দাগ হয়, তারপরে গিয়ে মোটামুটি চোখের 12টা বেজে যায়, সত্যি কথা। এবং সেটা অ্যাকচুয়ালি বন্ধ করেছে কোন দেশে নাই জানে। তো এটা অ্যাকচুয়ালি 9 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো 26.49%, রাইট করেছে, রং করেছে 29.46%, তারপরে চলে আসছে 96এরটা, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2020 জি20 সামিট ব্রাজিলে যেটা সম্পন্ন, তার থিম কি ছিল, বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড সাস্টেনেবল প্ল্যানেট। আর 2000 ওই তো আমি ওটার সম্পর্কে ডিটেলস বলে দিলাম। আর যদি বলে কোন আফ্রিকার কোন দেশ প্রথম জি20 সামিট সম্মেলন করেছে, সেটা সাউথ আফ্রিকা। এটা কত সালে হতে চলেছে, আফ্রিকা 2025-এ। ওকে, এটা এসেছিলো কবে, 21 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট 26, রং to 44%। তারপরে চলে আসছে বলা হচ্ছে 97 the snow melt runoff forecasting Himalaya river basin has been taken up Central Water CWC Commission association with the National Remote Sensing Center। তো এটা অ্যাকচুয়ালি 12 তারিখে সেকেন্ড শিফটে হয়েছে, মানে, এবং 25 হচ্ছে রাইট করেছে, রং করেছে 38%। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে 98-এরটা মার্চ 2025, ইন্ডিয়া ইন্ট্রোডিউস অ্যান্টি ডাম্পিং ডিউটি অন 5 প্রোডাক্ট ইম্পোর্টেড হুইচ ফ্রম দ্য কান্ট্রি, চায়না থেকে। তা এত ডিউটি করেও তো সেই ট্রেড ডিপোজিটটা যে ঠিক বেশি হয়েছে, যত পরিমাণে না পাঠাচ্ছে তার থেকে বেশি পরিমাণে তো এক্সপোর্ট করছে, মানে যত পরিমাণে এক্সপোর্ট করছে তার থেকে বেশি পরিমাণে ইম্পোর্ট করছে। তো যাই হোক, পাঁচটা জিনিসের উপরে করেছে, অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে নিয়ে, মানে ইন্ট্রোডিউস করেছে। তো বলা হয়েছে 24 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো 25%, রাইট করেছে, রং করেছে 41। তারপরে চলে আসছে আমাদের 99-এ কোশ্চেনটা বলা হচ্ছে হুইচ IIT who inaugurated the Sri Ramakrishna Center in the Excellence in the IIT Madras। অ্যাকচুয়ালি IIT মাদ্রাসে লঞ্চ করেছে ওই ইসরো চেয়ারম্যান ভিআর নারায়ণ, বর্তমানে ইসরো চেয়ারম্যান। তিনি অ্যাকচুয়ালি লঞ্চ করেছেন শ্রী রামকৃষ্ণ সেন্টার এক্সিলেন্স কলেজে। তারপরে চলে আসছে লাস্টের কোশ্চেন, যেটাকে বলা হচ্ছে কি যে হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য 18 প্রবাসী ভারতীয় দিবস, যেহেতু ডায়াসপোরা কন্ট্রিবিউশন টু বিকশিত ভারত। এটা সম্পর্কে ডিটেলস আমি কিন্তু আমার এই ভিডিওর প্রথমের দিকেই বলে দিয়েছিলাম, জানুয়ারি টোটালি ধরে ডেটগুলো ধরে, এবং পরের ভিডিওতে চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসের ওই কোনো একটা ডেট ধরে সবগুলো থিম বলে দেওয়া। তো এটা এসেছিলো 5 তারিখে, লাস্ট শিফটে এসেছিলো 24%, রাইট করেছে, রং করেছে 40%। তো যাই হোক, মোটামুটি আমরা এটা কমপ্লিট করলাম, চেষ্টা করেছিলাম শর্ট টাইমের মধ্যে করার, বাট যেহেতু ডিটেলসগুলো দিতে দিতে একটু হয়তো বড় হয়ে গিয়েছে, আশা করি তোমরা 1.5 বা 2x স্পিডে দেখে মোটামুটি ভিডিওগুলো বারবার চেষ্টা করো। টোটাল আমরা তাহলে 100 কোশ্চেন কমপ্লিট করলাম, আর আমাদের 130 আছে, আমরা আর 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেবো, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো। এবং আর এরপরে আমি চেষ্টা করছি কম্পিউটারের ভিডিওগুলো আনার। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।